কথার একটা কোনো উত্তর দিতে যাব, এমন সময় দরজায় কি যেন টোকা দিল। আমরা সবাই হাঁ করে দরজার দিকে তাকালাম। এত রাতে এই ঝড় জলের মধ্যে কে আবার এলো? চন্দন খুঁড়ো গলা ঝেড়ে জিজ্ঞাসা করলো, কে? এত রাতে কে দরজা ধাক্কায়? চুপ, কোনো উত্তর নেই। আমরা সবাই এর ওর মুখের দিকে চাইলাম। তারপর আবার চন্দন খুঁড়োর গলার স্বরটা একটু চড়িয়ে জিজ্ঞাসা করলেন, কে বাইরে? কথার উত্তর দিচ্ছ না কেন? এবার যেন দরজার ওপার থেকে হালকা চুরির টুংটাং আওয়াজ শোনা গেল। তারপরেই এক মহিলার রিনরিনে গলার স্বর, একটু একটু খাবার হবে? দুদিন ধরে কিচ্ছু খাইনি, বড্ড খিদে পেয়েছে। একটু একটু খাবার হবে? একটু খাবার হবে? মহিলা কণ্ঠে এমন কাতর আবেদন শুনে আমরা সবাই নড়ে চড়ে বসলাম। কে ডাকে এমন করে? মেয়ে বউরা তো সবাই এখানে, ওই পাশের বড় ঘরে, না হলে জমিদার বাড়িতে আছে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে বলে তো শুনিনি। অবশ্য এখানের রাস্তাঘাটের যা অবস্থা, তাতে নিজে গিয়ে কিছু দেখে আসতে পারিনি এখনো। কিন্তু সেরকম একটা কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমার কানে আসতো। আমি উঠে দরজা খুলতে যাচ্ছি, চন্দন খুঁড়ো হাতটা ধরে আমাকে আটকালেন। দাঁড়ান স্যার, আমি দেখছি। ভদ্রলোক দরজার সামনে যেতেই কি করে কে জানে মোমবাতির আলোটা ছপ করে নিভে গেল। অবশ্য তাতে কিছু যায় আসে না। এই কদিনে আমরা অন্ধকারের সাথে বেশ বন্ধুত্ব করে নিয়েছি। চন্দন খুঁড়ো দরজাটা খুললেন, আর সঙ্গে সঙ্গে মনে হলো যেন ঘরের ভেতরে একেবারে ঝড় বয়ে গেল। এমন হাওয়া দিল যে মোমবাতিটা যে টেবিলে রাখা ছিল সেটা ঠকাত করে উল্টে পড়ল। আমি নোট নিচ্ছিলাম যে কাগজখানায়, সেটা উড়ে এসে পড়ল আমার মুখেই। আমি কোনো মতে কাগজটা মুখের উপর থেকে সরিয়ে বললাম, কি হলো রে বাবা, আবার ঝড় উঠলো নাকি? ও ঝড় কি আর থামবে না নাকি? আমার এই কথার কোনো উত্তর এলো না। কেবল অফিসের দরজাটার দুটো পাল্লা হাওয়ায় ঠক ঠক করে ধাক্কা খাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। চন্দন খুঁড়ো কোথায় গেলেন, আর সেই মহিলাই বা কোথায়? আমার সাথে গ্রামের আর 5 জন যারা ছিলেন তারাও উঠে দাঁড়ালেন। আমি ডাকলাম, চন্দন খুঁড়ো, ও চন্দন খুঁড়ো, কোথায় আপনি? কোনো উত্তর এলো না। তার বদলে যেন মনে হলো একটা হালকা গোঙানির আওয়াজ ভেসে আসছে একটু দূর থেকে। আমরা সবাই বাইরে বড় বারান্দাটায় বেরিয়ে এলাম। চারিদিকটা অন্ধকার, বৃষ্টির জল পড়ে পড়ে সামনের চাতালটা পিছল হয়ে গেছে। খুব তাড়াতাড়ি চলাফেরা করা যাচ্ছে না, তবু সাবধানে 2 পা ফেলে একটু এগোতেই কিসে যেন আমার পা ঠেকল। বুকটা আমার থক করে উঠল। আন্দাজে বুঝলাম এটা কোনো পাথর বা অন্য কিছু নয়। একটা মানুষ পড়ে আছে যেন। পকেট থেকে একটা পেন্সিল টর্চ বার করলাম। এটাকেও এতদিন বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। টর্চের আলো ফেলতেই বুকটা কেঁপে উঠল আমার। আপনা থেকেই একটা চিৎকার ভেসে এলো গলা থেকে। সে এক ভয়ঙ্কর দৃশ্য। চন্দন খুঁড়ো পড়ে আছে মাটিতে, চোখ দুটো ভয়ে বিস্ময়ে ঠিকরে যেন বেরিয়ে আসছে। হাত পা দুটোকে যেন মুচড়ে ভেঙে দিয়েছে। 2-3 দিনের না কাটা সাদা সাদা দাড়ির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে স্পষ্ট আঁচড়ের দাগ। কালো হয়ে আছে জায়গাটা। এখনো বোধ হয় একটু প্রাণ বাকি আছে লোকটার, কিন্তু চিৎকার করার ক্ষমতা নেই। শরীরটা থরথর করে কাঁপছে, আর হালকা একটা গোঙানি ভেসে আসছে। আমি মাটিতেই বসে পড়ে ধাক্কা দিলাম চন্দন খুঁড়োর গায়ে। কি হলো খুড়ো? কি হলো? কে আপনার এমন অবস্থা করলো? খুড়ো সেই বড় বড় ঠিকরে বেরিয়ে আসা চোখে আমার দিকে তাকিয়ে দুবার কি যেন বলার চেষ্টা করলো, কিন্তু তার মুখ দিয়ে শুধু 2 বার ভেসে এলো, আর কিছু নয়। আস্তে আস্তে খুড়োর শরীরটা যেন অবশ হয়ে
একেবারে পাথরের মতো ঠান্ডা হয়ে গেল। অন্ধকারের মধ্যেই কোনো রকমে হাতড়ে হাতড়ে আশপাশটায় দৌড়ে বেড়ালাম, কিন্তু সেই মহিলাকে চোখে পড়ল না। হঠাৎ পাশ থেকে আমারই এক কর্মচারী দিনেশ আমার হাতটা চেপে ধরল। ওই দেখুন স্যার। দেখলাম ওর চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে। আমি ওর চোখের দৃষ্টি অনুসরণ করে মাটিতে আলো ফেলে দেখলাম অফিসের চাতাল পেরিয়ে যে কাদা মাখা নরম জায়গাটা আছে তার উপর বেশ গাঢ় করে কার যেন পায়ের ছাপ পড়েছে। পায়ের ছাপগুলো উল্টো। সত্যি বলছি, আমি এর মানে বুঝতে পারিনি সেদিন। তাই ভ্যাবলার মতো দিনেশের দিকে চাইলাম। দিনেশ কাঁপা কাঁপা স্বরে বলল, ডাইনি। খুড়ো বোধহয় ডাটা করে ডাইনি ধরতে চেয়েছিলেন। সেদিনের পর থেকেই এক নতুন আতঙ্ক শুরু হলো পলাশপুরে। ঝড় বৃষ্টি, বাড়ি ভাঙা, বাঁধ ভাঙা, এসবের সঙ্গে গ্রামের মানুষ এতদিন অভ্যস্ত হয়ে পড়েছিল। বৃষ্টির আভাস পেলেই যার যা সম্পত্তি আছে গাঁটরি বোচকা বেঁধে নিয়ে কোনো পাকা জায়গায় গিয়ে উঠে দুদিন থাকে। তারপর জল নেমে গেলে আবার নতুন করে সব শুরু করে। নতুন করে ঘরের চাল ঠিক করা, নতুন করে মাঠে ফসল বোনা, এই সব কিছুর সাথে গ্রামের মানুষ মানিয়ে নিয়েছিল আগেই। কিন্তু এ যে নতুন বিপদ এলো। এখন সকলে আস্তে আস্তে যে যার বাড়িতেই থাকতে শুরু করেছে। আমিও এখন নিজের কোয়ার্টারেই থাকি। সেদিন রাতে কি একটা বই পড়তে পড়তে সবে চোখটা আমার লেগে এসেছে। হঠাৎ লোকজনের চিৎকারে ঘুম ভেঙে গেল। দিনেশ এসে দুমদুম করে আমার কোয়ার্টারের দরজায় ঘা দিচ্ছে। আমি তাড়াতাড়ি বাইরে এসে দাঁড়াতেই সে বলে উঠল, আবার একটাকে খেয়েছে। প্রথমে কে কাকে খেয়েছে কিছুই বুঝতে পারলাম না। তারপর ঘটনাটা আস্তে আস্তে পরিষ্কার হলো। অনেকটা সেই আগের দিনের মতোই ঘটনা। মতি কুমোরের জমিয়ে রাখা মাটি সব বন্যার জলে ভেসে গেছিল। গ্রামের ব্যাংক থেকে লোন নিয়ে আজ সকালেই আবার নতুন মাটি আনিয়েছিল। অনেকটা ক্ষতি হয়ে গিয়েছিল বেচারার। তাই বেশ অনেক রাত জেগে কলসি হারিয়ে এসব বানাচ্ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছিল কাল সকাল থেকে চড়া রোদ উঠবে। এক রোদে যাতে সব হাঁড়ি কলসি শুকিয়ে যায় তাই একের পর এক ছাঁচে ফেলে প্রায় কারখানার কলের মতো কাজ করছিল মতি কুমোর। বাড়ির লোকজন সব ঘুমিয়ে পড়েছিল। শুধু একা মতি কুমোরের হাত চলছে। এক নাগারে কাজ করছিল বলে বোধহয় সেদিনের ঘটনাটা খেয়াল ছিল না তার। ঠিক কি হয়েছিল কেউ জানে না। তবে মতি কুমোরের বউ ঘরে শুয়ে শুয়ে শুনতে পায় কে এক মহিলা যেন বেড়ার কাছে এসে বলছে, খুব খিদে পেয়েছে, অনেক দিন কিচ্ছু খাইনি, কিছু খেতে দেবে, কিছু খেতে দাও। ঠিক তখনই মতি কুমোরের চাকা ঘোরানোর আওয়াজ বন্ধ হয়ে যায়। এমন করুণ ডাক শুনে নিজেকে সামলে রাখা বড় মুশকিল। কিন্তু এই যে একেবারে মরণ ডাক। মতি কুমোরের বউ তড়বড় করে উঠে তাকে আটকাতে গিয়েছিল, কিন্তু দরজা খুলতেই প্রচন্ড হাওয়া। সবকিছু একেবারে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া। এত জোর হাওয়ায় মতি কুমোরের বউ আর বেড়া অবধি পৌঁছাতে পারল না। তবে একটু পরেই হাওয়া থামতে ছুটে গিয়ে দেখে সেখানে কেউ নেই, না কোনো মহিলা আর না মতি কুমোর। অবশ্য কিছুক্ষণের মধ্যেই লোকজন জড়ো হলে দেখতে পাওয়া গেল বর্ষার জলে নেতিয়ে পড়া আগাছার মধ্যে মতি কুমোরের দুমড়ানো মুচড়ানো দেহটা আটকে পড়ে রয়েছে। হাত পাগুলো কেউ যেন মুচড়ে ভেঙে দিয়েছে। গালের মধ্যে কালো আঁচড়ের দাগ, আর খানিকটা দূরে জমাট বাঁধা কাদার মধ্যে বেশ গভীর পায়ের ছাপ। আর পায়ের ছাপগুলো উল্টো।
পলাশপুরে এখন এই ডাইনির ব্যাপারটা একটা নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পরেই সবাই দরজা এঁটে বাড়ির মধ্যে বসে থাকে, কিন্তু তবু দরজায় ঘা পড়ে। এক মহিলার গলা শোনা যায়। সবাই যে যার ঘরে কান বন্ধ করে পড়ে থাকে, ভয় চিৎকার করে ওঠে। তবে চন্দন খুড়ো আর মতি কুমোরের পরে আর কারোর মৃত্যু হয়নি, এই যা রক্ষা। অফিসে আমার অবস্থা নাই বা বললাম, এই দুর্যোগ থেকে মানুষগুলোকে কিভাবে বাঁচাবো সে চিন্তা সরিয়ে রেখে এখন ডাইনির খোঁজ করতে হবে বলে মনে হচ্ছে। চন্দন খুড়োর ঘটনাটা যদি আমার চোখের সামনে না ঘটতো, তাহলে হয়তো এই গোটা ডাইনির ব্যাপারটা হেসে উড়িয়ে দিতাম। কিন্তু ব্যাপারটা এত সহজে তো উড়িয়ে দেওয়ারও নয়। যে দুজন মানুষ মারা গেছেন তাদের হাত পা এমন মুচড়ে ভাঙা হয়েছে যে তা কোনো মানুষের কাজ বলে মনে হয় না। আর দুজনেরই গালের মধ্যে এমন এক গভীর ক্ষত চিহ্ন। এ কোনো মানুষের কাজ কিভাবে হতে পারে? বিকেল হয়ে গেছে। বাইরে একটা মন খারাপ করা আকাশ। শেষ বিকেলের আলো মেখে মুখ কালো করে বসে আছে। আমি একটা চায়ের কাপে চুমুক দিয়ে এই সবই ভাবছিলাম। হঠাৎ আমার চোখ গেল দিনেশের দিকে। সেও ওই দূরের তাল গাছটার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ওর চোখের দৃষ্টিটা কেমন যেন খোলাটে আর সমানে ঠোঁট দুটো নড়ছে। মনে হচ্ছে যেন নিজের মনেই কিছু একটা বিড় করছে। এর আবার কি হলো? আমি খানিকটা অবাক হয়েই ওর কাঁধে হাত রাখলাম। দিনেশ বোধহয় আনমনে কিছু ভাবতে ভাবতে অনেক দূর চলে গিয়েছিল। আমার সারা পেয়ে চমকে উঠে বলল, স্যার, আমি বুঝে গেছি স্যার। এমন লেজা মুড়ো ছাড়া আচমকা ভাবে বলল কথাগুলো আমি ঠিক ধরতে পারলাম না। খানিকটা থমকে গিয়ে বললাম, কি বুঝে গেছো? আজ আবার একটাকে খাবে ওই ডাইনি। দারোগা, এরপরের শিকার দারোগা। দিনেশের কথার কোনো মাথা মুন্ডু আমি বুঝলাম না। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি করে জানলে? আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার হাত ধরে টান দিল দিনেশ। চলুন স্যার, দারোগা মশাইকে বাঁচাতে হবে। একবার অন্তত বলে দেখি যদি বাঁচাতে পারি। দিনেশ কি করে বুঝলো আজ ডাইনি দারোগাকে ধরবে? সে উত্তর না পেয়ে এবং না খুঁজেই দারোগাকে বাঁচাতে ছুটলাম দিনেশের পেছনে পিছনে। 3-4 দিন কেটে গেছে, তবু রাস্তাঘাট এখনো তেমন পরিষ্কার হয়নি। জলের দাপটে রাস্তার অনেক জায়গায় ভেঙে গর্ত হয়ে গেছে বড় বড়। খাতাপত্র ঘেঁটে জানতে পেরেছি এর বছরখানেক আগেই কাঁচা রাস্তা মেরামত করে পাকা করা হয়েছিল। এর মধ্যে রাস্তার এই অবস্থা। এখন যা পরিস্থিতি, কবে যে রাস্তাঘাট ঠিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই ভাঙাচোরা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যেতে যেতে আরেকবার জিজ্ঞাসা করলাম দিনেশকে, কি ব্যাপার বলো তো? তুমি কি করে জানলে এবার দারোগা মশাইয়ের উপর আক্রমণ হতে পারে? সেসব অনেক দিনের পুরনো কথা। গোদাবরীর কোপ পড়েছে স্যার, এসব পাপের ফল। আপনাকে পরে একদিন বলবো। বুঝলাম এই ঘটনা আকস্মিক নয়। গ্রামে যে হত্যালীলা শুরু হয়েছে অনেক রহস্য আছে এর পেছনে। এভাবে সাইকেল চালাতে চালাতে শোনা যাবে না। যাই হোক না কেন, আগে দারোগা মশাইকে বাঁচাতে হবে। কিন্তু থানায় গিয়ে শুনলাম দারোগা মশাই সদরে গেছেন কি একটা কাজে। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। দিনেশ যেন আরো চঞ্চল হয়ে উঠল। রাতের বেলা এভাবে একা একা আসবেন দারোগা মশাই? কি কাণ্ড বলুন দেখিনি। আমরা অগত্যা আবার সাইকেল চালিয়ে সদরের দিকে রওনা দিলাম। কিন্তু সে তো আর একটুখানি রাস্তা নয়, তার উপর এই ভাঙাচোরা রাস্তা দিয়ে হোঁচট খেয়ে খেয়ে সাইকেল চালানো সে এক বিড়ম্বনার ব্যাপার। প্রায় সদরের কাছাকাছি এসে যখন পড়েছি তখন দেখলাম উল্টো দিক থেকে আরেকটা সাইকেল আসছে।
দীনেশের মুখে এতক্ষণে যেন একটা স্বস্তির হাসি ফুটল। ওই তো দারোগা সাহেব। আমাদের থেকে দারোগা সাহেবের দূরত্ব বেশি নয়, 10-12 হাত হবে। আমরা সাইকেল থেকে নেমে দারোগা মশাইকে হাত মেরে থামাতে যাব। ঠিক সেই সময় মনে হলো একটা অস্পষ্ট ছায়ামূর্তি ফুটে উঠেছে দারোগা সাহেবের পিছনে। দীনেশ আমার হাতটা টেনে ধরল। গোদাবরী এসেছে, আর যাবেন না স্যার। আমি কিছু বুঝতে না পেরে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সেই অস্পষ্ট ছায়ামূর্তি বলে উঠল, আমায় কিছু খেতে দেবে? অনেক দিন কিচ্ছু খাইনি আমি। দাও না, দাও না কিছু খেতে। দারোগা মশাই আগে বোধহয় সেই ছায়ামূর্তিকে দেখতে পাননি। হঠাৎ প্রায় ঘাড়ের কাছ থেকে এমন শিরশিরে গলার কথা শুনে খানিকটা আঁতকে উঠে পিছনে তাকাতেই ব্যাস, চোখের সামনে দেখলাম সেই গোদাবরী দারোগা সাহেবের শরীরটাকে দু হাতে নিয়ে অনায়াসে শূন্যে তুলে মাটিতে দুবার আছাড় মারল। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটলো যে দারোগা মশাই চিৎকার করে আর্তনাদ করার সুযোগটুকু পেল না। মাটিতে পড়ে তার শরীরটা যখন থরথর করে কাঁপছে, তখন তার হাত পা দুটোকে একটা অদ্ভুত কায়দায় মুচড়ে ধরলো সেই পিশাচিনী। আমরা দূরে দাঁড়িয়েও স্পষ্ট যেন হাড় ভেঙে যাওয়ার মট মট আওয়াজ শুনতে পেলাম। দীনেশ এবার আমার হাত চেপে ধরে আবার সাইকেলে বসিয়ে দিল। আমার ততক্ষণে হাত পা ঠান্ডা হয়ে গেছে, সাইকেলের প্যাডেল করবো কি করে? দীনেশেরও বোধহয় একই অবস্থা। সাইকেল চালিয়ে পালানোর অবস্থায় আমরা কেউই নেই। কোনো মতে সাইকেলে ওঠার 2-3 বার ব্যর্থ চেষ্টা করে তারপর সাইকেল ফেলেই পালাতে শুরু করলাম। রাস্তার উঁচু নিচু এবড়ো খেবড়ো পাথরে হোঁচট খেতে খেতে কোনো রকমে ছুটছি। গোদাবরীর ততক্ষণে বোধহয় নিজের শিকারকে শেষ করা হয়ে গেছে। এখন তার নজর পড়েছে আমাদের দিকে। আমরা তখন ছুটতে গিয়ে প্রায় রাস্তার মধ্যে গড়াগড়ি খাচ্ছি। এরকম দুরবস্থা দেখে বোধহয় তার খুব মজা হলো। পিছন থেকে একটা খিলখিল হাসির আওয়াজ শুনতে পেলাম, আর সেই নিস্তব্ধ রাতকে কাঁপিয়ে দেওয়ার মতো একটা হুঙ্কার, আর তারপর পিছন থেকে একটা অদ্ভুত গলার স্বর ভেসে এলো। পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? আমার হাত থেকে কেউ পালিয়ে বাঁচবে না। গায়ের সকলকে বলে দিস গোদাবরী ফিরে এসেছে। গোদাবরীকে নিয়ম মতো অফিসে এসেছি বটে, কিন্তু কাজে কোনো মন নেই। শরীরটা মনে হচ্ছে যেন থরথর করে কাঁপছে। দারোগা মশাইয়ের ভাঙাচোরা তোবড়ানো দেহটাকে ভোরের দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কথাটা এলাকায় চাউর হওয়ার পর থেকেই গোটা গ্রামটা যেন দিনের বেলাতেও ঘরের ভেতরে ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। দীনেশের অবস্থাও আমারই মতো। উপরের আদ্যিকালের সেই ব্রিটিশ আমলের পাখাটা ঘুরছে খড়খড় করতে করতে। দীনেশ সেদিকে তাকিয়ে এক দৃষ্টে কি যেন ভেবে চলেছে। আমি আরো একবার দীনেশের কাঁধে হাত রেখে বললাম, গোদাবরীকে তুমি কি করে বুঝলে মতি কুমোরের পরের শিকার দারোগা মশাই হতে চলেছে? সেসব অনেক দিনের কথা স্যার। দীনেশ আস্তে আস্তে চোখ নামিয়ে বলল, পলাশপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল জীবন চাষির বাড়ি। জীবন চাষের অবস্থা ছিল খুব খারাপ, একেবারে নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা। লোকের জমিতে সারাদিন খেটে মরতো, আর মাসের শেষে সব টাকা চলে যেত মহাজনের পেটে। তাই এক ঝড় বৃষ্টির রাতে জীবন চাষের ঘরে জন্ম হলো গোদাবরীর, আর সেই রাতেই মেয়ে বিয়েতে গিয়ে জীবন চাষের বউ মরল। ব্যাস, অনেক গাঁ গ্রামের মানুষ কথা বলা বলি করতে শুরু করে দিল মেয়েটা নাকি অলক্ষী। তবে আসল কথা কি জানেন তো স্যার? সেদিনও অমন ঝড় বৃষ্টি হয়েছিল। গোদাবরীর মাকে যদি সদরে নিয়ে যাওয়া যেত তবে হয়তো বউটা বেঁচে যেত, কিন্তু দেখলেন তো অবস্থা। একটু ঝড় বৃষ্টি হলেই পলাশপুরের কি হাল হয়। এই অবস্থায় তাকে কোথাও নিয়ে যাওয়া সম্ভব হলো না, তাই আর কি বিনা চিকিৎসায় বউটা মরে গেল। গোদাবরী দেখতে খুব একটা ভালো ছিল না স্যার। মেয়েটার গায়ের রং কালো, তো সে তো ঠিক আছে, পলাশপুরের মেয়েরা খুব একটা ধবলকান্তি হয় না। কিন্তু মেয়েটাকে দেখতে কেমন কাঠখোট্টা। মেয়েটা যত বড় হতে থাকে তত যেন তার মধ্যে একটা পুরুষালী ভাব দেখা যায়।
দাঁতগুলো উঁচু উঁচু, ঠোঁটের আগল ঠেলে বেরিয়ে আসতে চায়, মাথার চুল যেন ঝোড়ো কাকের ভাষা। সারাদিন দুরন্ত হাওয়ার মতো গায়ের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ায়, মানে একেবারে দিঙ্গি মেয়ে যাকে বলে ওই তাই। মোদা কথা হলো না রূপে আর না হাবে ভাবে গোদাবরী এ গ্রামের কারো মনে এক ফোঁটা জায়গাও করতে পারেনি। তারপর একদিন গোদাবরী বড় হলো, ফুল ফুটলে পাথরের খাঁজে ফোটা এইটুকুনি ছোট্ট ফুলকেও সুন্দর লাগে, কিন্তু গোদাবরীকে কিছুতেই সুন্দর লাগে না। দিন দিন সে যেন আরো কুৎসিত হয়ে ওঠে, আর তার সাথে চারিদিকে বাড়তে থাকে নানা উল্টো পাল্টা কথা। কেউ বলে সে নাকি দেখেছে গোদাবরী মাঝরাতে শেওড়া গাছে চড়ে পা দৌড়াচ্ছে, আবার কেউ বলে পুকুর থেকে আসার সময় ঘাটের সিঁড়িতে তার পায়ের ছাপ পড়েছে উল্টো। এরই মধ্যে একটা খুব বাজে ঘটনা ঘটলো স্যার। হারু গোয়ালার ফুটফুটে 2 বছরের নাতিটার সাথে গোদাবরী খুব ভাব হয়েছিল। কি করে যে ভাব হয়েছিল ভগবানই জানে। গায়ের কেউ তাকে পছন্দ করতো না, কিন্তু তবু গোদাবরী সারাদিন এর বাড়ি তার বাড়ি ঢু মেটে যেত। আর ওই হারু গোয়ালা নাতিটা গোদাবরীকে দেখলেই সোনা মুখ করে খাবার খেয়ে নিত। এমনিতে সে ছেলে বড় একটা কারো কোলে যেত না, কিন্তু কে জানে কেন গোদাবরী তাকে কোলে নিয়ে তিরিং বিরিং নেচে বেড়ালে সে আনন্দে খিলখিল করে হেসে উঠত। একদিন কি হলো, সেই ছেলেকে হঠাৎ করেই কোথাও আর খুঁজে পাওয়া গেল না। দাওয়ায় শুয়ে রেখে বাড়ির লোক সব কাজ কাম করছিল, হঠাৎই দেখে ছেলেটা নেই। খোঁজ খোঁজ সারা গ্রাম জুড়ে এদিক ওদিক দেখা হলো, কিন্তু কোথাও সে নেই। তারপর একদিন বাদে তাকে পাওয়া গেল পুকুর পাড় থেকে, জলের ধারে পাঁকের মধ্যে মুখ ডুবিয়ে তাকে কে ফেলে রেখেছে। আর পুকুর ধারে পাঁকের ওপর কয়েকটা পায়ের ছাপ, সেই ছাপ উল্টো। অমনি উঠে গেল এসব নাকি গোদাবরীর কাজ। গ্রামের বট গাছ তলায় বসলো বিচার সভা। ঠিক হলো গোদাবরীকে এই গ্রাম থেকে বিদায় করে দেওয়া হবে, কিন্তু সে রাতে কয়েকজন মিলে সকলের আড়ালে নিজেদের মধ্যে শাট করলো যে এতে তাদের হাঁস মিটবে না, ওই মেয়েকে পিটিয়ে মেরে ফেলা হবে। সেদিনের যারাই সবকিছু ঠিক করেছিল তারা হলেন ওই ওই দারোগা মশাই আর চন্দন খুড়ো, আর যে চুলের মুঠি ধরে ওই মেয়েটাকে ঘর থেকে টানতে টানতে বের করে এনেছিল সে হলো ওই মতি কুমোর। এবার বুঝলেন স্যার, মেয়েটাকে ওরা সেদিন মারতে মারতে গায়ের শেষ প্রান্তে হাত মরা করে ফেলে রেখে এসেছিল, তাও মরেনি সে। 2 দিন বাদে গোদাবরী খোঁড়াতে খোঁড়াতে আবার ফিরে আসে গায়ে। লোকের বাড়ি বাড়ি দরজা ধাক্কিয়ে বেড়ায়, কেউ দরজা খোলে না স্যার। এমন করে কাটলো কয়েকদিন, আর তার বাদে আসল ঘটনা জানা গেল। হারু গোয়ালার মেয়ে এসেছিল বাপের বাড়িতে, তা তার মেয়ের ছেলেটা বছর 5 বয়স হবে। সে বেচারা আদর করে ভাইকে কোলে করে পুকুরের দিকে যায় খেলতে, কিন্তু সামলাতে না পেরে বাচ্চা ছেলেটা পড়ে যায় পুকুরে। ভয়ের চোটে মেয়েটা পালিয়ে আসে, কাউকে কিচ্ছুটি বলে না। আর হারু গোয়ালার নাতি মরে ভেসে ওঠে একদিন পর। ঘটনাটা জানবার পর গোদাবরীর খোঁজ করা হয়েছিল। শেষে গ্রামের প্রান্তে ভাগাড়ের মাঠে, ওই যে এখন যেখানে কি ওই ইনসিনারেটর বসানো হয়েছে, সেখানে সেখানে তার মৃতদেহ পাওয়া যায় স্যার। 1-2 মানে ওই তখনকার গ্রামের মাস্টার মশাই এই নিয়ে অনেক থানা পুলিশ করেছিলেন, অনেক প্রতিবাদ করেছিলেন, কিন্তু গায়ের